ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। কেমন আছেন আপনারা সকলে? আপনাদের মধ্যে থেকে অনেকেই আমাকে বারবার রিকোয়েস্ট করেছিলেন যে দাদা পডকাস্ট সিরিজ আরম্ভ করো, পডকাস্ট বিভিন্ন জনেদের সাথে, বিভিন্ন বিশিষ্ট জনেদের সাথে করো, তাতে আমরা অনেক কিছু জানতে পারবো। রিটায়ার্ড আইএএস অফিসার, তার সঙ্গে একটা পডকাস্ট করতে চলেছি। কি রিলেটেড? সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিলেটেড। আমাদের যিনি এনডিআইটি এর চেয়ারম্যান, হিডকোর এমডি এবং এনকেডি এর চেয়ারম্যান ছিলেন মিস্টার দেবাশিস সেন স্যার, যখন হেড ছিলেন তখন সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য কি কি করেছেন এবং আমাদের যে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যেতে হবে, সেই দিকে আমরা কি কি স্টেপস নিতে পারি। তো চলুন দেরি না করে আজকের এপিসোডটি শুরু করা যাক। আমি রোহিত আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটস খবর সবচেয়ে প্রথমেই। ওয়েলকাম টু দ্য চ্যানেল अगेन। সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেটা আমাদের আপকামিং ফিউচারের জন্য খুব দরকার। তো স্যার, আজকে টপিকটা শুরু করার আগে আপনি এই মুহূর্তে এত বড় একটা দায়িত্ব সামলাতেন, এনডিআইটিএ, এনকেডিএ, হিডকো, তিনখানা অফিস সামলাতেন স্যার পার ডে। আমি আপনাকে দেখেছি স্যার, সকাল 10টার সময় আপনি এনডিআইটিএ তে ঢুকতেন, বিকেলবেলা বেরোতেন হিডকো থেকে। সো মানে এত বড় স্কেডিউল থেকে মানে এখন আপনি একটুখানি রেস্ট পেয়েছেন, কেমন লাগছে স্যার? আমি একটা সংস্থার সঙ্গে জড়িত আছি, যারা আমরা করছি যে নিউ টাউনে যা যা আমরা ভালো ভালো কাজ আমরা করেছি, সেটাকে ব্যাপারে পলিসি অ্যাডভোকেসি করে আমরা বাংলার অন্যান্য জায়গায়ও করতে পারি কেন, শুধু বাংলা কেন, ভারতবর্ষের অন্য জায়গায়। যদি ছোট একটা এক্সাম্পল দিই, এই যে সাইকেল চালানো, সাইকেল নিয়ে গেলে কিন্তু কার্বন এমিশন অনেক কম হয় এবং এটা খুব পরিবেশ বান্ধব একটি জায়গা। নিউ টাউনে 39 কিলোমিটার সাইকেল ট্র্যাক করা হয়। 39 কিলোমিটার, 39 কিলোমিটার, এবং বহু মানুষ এটাকে ইউজ করছেন, কিন্তু আর কোথাও যেন সেরকমভাবে বাড়ছে না। বস্তুত কলকাতায় তো সাইকেলকে ডিসকারেজ করা হয়, কলকাতা পুলিশ অ্যালাউ করে না। আমার কথা হচ্ছে কলকাতাকে যদি বাদও দিই, কিন্তু বাংলা তো আরও অনেক বড় জায়গায়, দুর্গাপুর আছে, প্ল্যান্ট সিটি, সল্ট লেক আছে, কল্যাণী আছে, আসানসোল আছে, বর্ধমান আছে। এইসব জায়গাও যদি আমরা ভেতরে আরবান ট্রান্সপোর্টেশনে যদি সাইক্লিংকে গুরুত্ব দিই, আমি নিজে আমস্টারডামে গিয়েছিলাম, সম্প্রতি গিয়েছিলাম, এবং সেখানে মানে ওখানে ডেপুটি মেয়র আমাকে সাইকেল করে নিয়ে একটা শহর পরিক্রমা একটা করালেন। ওয়াও! এইরকম এটা একটা মানসিকতার একটা বিষয়, এবং এটা যদি আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা যেমন যদি পরিবেশ বান্ধব একটা এক্সাম্পলস করতে পারি তাহলে খুব ভালো হয়। এই জন্যই আমি যেটা এখন চেষ্টা করছি, পলিসি অ্যাডভোকেসি, মানে এটা হচ্ছে যারা ডিসিশন নেবেন তাদেরকে একটু বোঝানো যে কি কি করার আমাদের দরকার। আচ্ছা, কেন করার দরকার? আমি বলছি না যে উত্তর মেরুতে গ্লেশিয়ার গলে যাচ্ছে সুতরাং এখনই সব বন্ধ করে দাও, না না না। কিন্তু আমাদের এখন ভারতবর্ষের যে একটা ডিক্লারেশন হচ্ছে ইন্টারন্যাশনাল ফোরামে, যে 2070 সালের মধ্যে নেট জিরো এমিশন হবে। নেট জিরো এমিশন মানে কি? কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন এবং নাইট্রাস অক্সাইড যা যা যায় আমাদের অ্যাটমসফিয়ারে দিচ্ছি, যার জন্য ক্রমশ পৃথিবীটা গরম হয়ে যাচ্ছে, যে কারণেই হোক না কেন, সে ডাইরেক্টিভ ভারতবর্ষে আর কিছু কার্বন না বেরোয়। আচ্ছা, তার জন্য এটা তো একদিনে হবে না। 2070 শুনে মনে হয় ও আমি বাঁচবো না, তখন দেখা যাবে কি হবে, তা না কিন্তু নয়। এখন থেকে প্ল্যান করে করে স্টেপ নিয়ে নিয়ে এদিকে আমাদের এগোতে হবে। পৃথিবীময় এই নিয়ে ভাবনা চিন্তা চলছে, এবং আমাদের ভারতবর্ষ ওই যে সেবি আছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, এরা নিয়ম করেছে গত বছর থেকে। এরা কি করেছে, যত বড় বড় কোম্পানি আছে, পাবলিক লিস্টেড কোম্পানি, টোটাল 1000টা কোম্পানি 1 থেকে 100,000-এর মধ্যে লিস্টিং করেছে। আচ্ছা, তারপর প্রথম 250 জন এদের বলছে বিআরএসআর রিপোর্ট করো। বিআরএসআর রিপোর্ট মানে কি? এই মুহূর্তে যেমন আমাদের অ্যাকাউন্টিং করতে হয়, কটা এমপ্লয়ি আছে, কটা গাড়ি আছে, কত টাকা খরচ হয়েছে, তেমনি কত কার্বন ডাইঅক্সাইড ওইখান থেকে এমিট হচ্ছে সেটার হিসাব করতে হবে, সেটাকে অডিট করাতে হবে, আচ্ছা, এবং সেটা ওই বিআরএসআর ফর্মে জমা দিতে হবে। সে এইরকমই প্লাস্টিকেরও কিছু রয়েছে না একটা? একেবারেই আছে, কারণ প্লাস্টিক থেকেও আমাদের প্রচণ্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং গ্রিন হাউস গ্যাস এমিশনের ভীষণ প্রবলেম হয়। প্রথমত প্লাস্টিক যদি পোড়ান এটা পরিবেশে শেষ হয়ে গেল, আর আদারওয়াইজ প্লাস্টিক তো বায়োডিগ্রেডেবল নয়। সেই জন্য বিশেষভাবে চিন্তা করা হচ্ছে যে কি করা যায়। এক ধরনের যেমন এখন টেকনোলজি এসছে,
আমি সেটা নিয়ে আবার দিল্লি যাচ্ছি শিগগিরই। আচ্ছা। এবং একটা মালয়েশিয়ান কোম্পানি এটা নিয়ে আগ্রহ দেখিয়েছে। সেটা কি করছে, অ্যানারোবিক মানে কিছুই না, অক্সিজেনটাকে বার করে দিয়ে হিট করা। আচ্ছা। সেই রকম জায়গায় জঞ্জালগুলো এবং প্লাস্টিকগুলো কিন্তু অ্যাশে পরিণত হয়ে যাচ্ছে উইদাউট পলিউটিং দ্য অ্যাটমসফিয়ার। আচ্ছা। এইরকম বিভিন্ন যেগুলো নন রিইউজেবল প্লাস্টিক, সেগুলোকে নিয়েও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সব চলছে। আচ্ছা। আর প্লাস্টিক না পড়লে, না ডিসপোজ করলে কি হয় সেটা আমরা সবাই জানি। আগামী 1 লক্ষ বছরের ওটা ডিস্ট্রাকশন হবে না, আমাদের ড্রেনেজ বন্ধ করে দিচ্ছে, মাছের পেটে চলে যাচ্ছে, সেখান থেকে আমরা খাচ্ছি ছোট ছোট টুকরো, আমরা জানতেও পারছি না। স্যার একটা শুনেছিলাম প্যাসিফিক ওশান না কোন একটা ওশানে প্লাস্টিক আইল্যান্ড তৈরি হয়ে গেছে, সেখানে ডিপোজিট হয়ে গেছে। এভারেস্টের চূড়োয় যেরকম বলে এত নোংরা হচ্ছে আর কাউকে ঢুকতে দিচ্ছে না সবাইকে, ইনক্লুডিং আমাদের যে বায়ো ওয়েস্ট, সেটাকেও ফেরত নিয়ে আসতে হবে, নাহলে ওখানে ওটার থেকেই যাচ্ছে। অনুরূপভাবে প্লাস্টিক যেহেতু ডিগ্রেড করে না, এটা নিয়ে মহা সমস্যা। আচ্ছা। এবং এই জন্য পৃথিবীব্যাপী চিন্তাভাবনা হচ্ছে। এবং আমি যেটা বলি, নট অনলি কোম্পানি স্তরে বাট এভরি স্তরে, ইন্ডিভিজুয়াল স্তরেও there is something you must do for the environment. I believe very strongly একটা গাছ পোতা যেতে পারে, একটা প্লাস্টিক বাড়িতে নোংরা এটা একটা ভাবা যেতে পারে, আমি ইলেকট্রিক ভেহিকেল বা সাইকেল ছাড়া চড়বো না, এই একটা কাজ করা যেতে পারে, আমি সোলার এনার্জি লাগাতে পারি। এখন তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিভিন্ন টাইপের স্কিম করেছে সোলার এনার্জির জন্য, ইনফ্যাক্ট 300 ইউনিট করে ফ্রি দেবে, কিছু শর্ত আছে, এরকমও হয়েছে। এবং আরও একটা কি ব্যাপার, যেহেতু পৃথিবীময় এইটা হচ্ছে এবং ইউরোপিয়ান ইউনিয়ন যেরকম স্কোপ 1, স্কোপ 2, স্কোপ 3 সব বিভিন্ন টাইপের এমিশন রেস্ট্রিকশন দিচ্ছে, ওরা কি করছে, যেরকম চাইল্ড লেবার হলে সেই কোম্পানি চাইল্ড লেবার ব্যবহার করলে, যেমন মির্জাপুরের কার্পেট ইন্ডাস্ট্রিতে শিশু শ্রমিক ব্যবহার করলে কেউ কেনে না, ব্যান হয়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইড। অনুরূপভাবে এখন যে ইন্ডাস্ট্রি ভারতবর্ষের, যদি সেখানে কার্বন নিউট্রাল না হয়, যদি কার্বন এমিশন খারাপ করে, তাদের কাছ থেকে ইউরোপের কোনো ইন্ডাস্ট্রি কিন্তু জিনিসপত্র কিনবে না। কারণ তাদের রেটিং কম হয়ে যাবে। তাদের রেটিং কম হয়ে গেলে তাদের কাছ থেকে আবার কেউ জিনিস কিনবে না। আচ্ছা। এখন আপনি বলতে পারেন ইউরোপে আমাদের কি লেনা দেনা, তা নয়। কিন্তু আইটি ইন্ডাস্ট্রি যদি দেখেন, এই যে আইটি আমাদের এত হচ্ছে, টিসিএস আছে, এসইজেড, তারপর DLF1 এসইজেড, DLF2 এসইজেড, যেখানে ডলারে ট্রানজাকশন হয়, তো তারা তো কিন্তু সব ফরেন কোম্পানির হয়েই করছে। টিসিএস এ যদি যান, একটা জায়গায় প্যাসিফিক টাইম লেখা আছে, অর্থাৎ ওরা ওদের সঙ্গে শিল্প, ওরা যখন ঘুমাচ্ছে এরা ঘুমাতে যাচ্ছে, ওরা যখন কাজ করছে এরা কাজ করছে। আচ্ছা আচ্ছা। তো এদের সঙ্গে যে ডিল হচ্ছে, তো সেখানে কিন্তু সবই এক্সপোর্ট হচ্ছে, কোটি কোটি টাকা পশ্চিমবঙ্গ থেকে সফটওয়্যার রিলেটেড ওয়ার্ক এক্সপোর্ট হয়। এরা কিন্তু বন্ধ করে দেবে যদি কার্বন এমিশন কন্ট্রোলে না করা যায়, যদি প্লাস্টিক না করা যায়, যদি রিইউজ না করা যায়, যদি ক্যান্টিনে থার্মোকল ব্যবহার করা হয়, এইগুলো কিন্তু বন্ধ করতেই হবে। স্যার, আপনি যখন নিউ টাউনের হেড ছিলেন তখন মানে কি স্টেপস নেওয়া হয়েছিল সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে? কারণ আমরা দেখি যে কলকাতা থেকে আমরা যেই নিউ টাউনে ঢুকি, টেম্পারেচারটা কোথাও গিয়ে একটুখানি কম মনে হয়, ঠান্ডা ঠান্ডা একটু মনে হয়, কারণ এত গাছপালা লাগানো হয়েছে, এত গাছপালা রয়েছে। একটা আমরা খুব ইন্টারেস্টিং একটা এক্সপেরিমেন্ট করেছি, সেটা হচ্ছে সিডি মার্কেটের উপর আমরা একটা রুফটপ ফার্মিং করেছি। আচ্ছা। চাষ করা, এটা ফুলের টব বসানো অনেকেই করে, তা নয়, রীতিমতো চাষ করা, এবং উপরে সোলার প্যানেল দিয়ে, রেন ওয়াটার হারভেস্টিং দিয়ে আমরা ছাদের উপর কি করে একটা ক্ষেত বানানো যায়, যেখানে লাউ হয়, কুমড়ো হয়, ঢেঁড়স হয়, বেগুন হয়, নিজের চোখে আমি দেখেছি, এবং সেগুলো সুফল বাংলায় বিক্রি করা হয়। এইটা আমার মনে হয় একটা দারুণ এক্সপেরিমেন্ট। একদিকে সোলার এনার্জি হচ্ছে, একদিকে রেন ওয়াটার হারভেস্টিং হচ্ছে, আর ছাদের উপর সবজি হচ্ছে। তার সার্থকতাটা কোথায় বুঝতে হবে? সার্থকতাটা হচ্ছে আমাদের নিউ টাউনের মার্কেটে যে সবজিটা আসছে সেটা কিন্তু ভাঙড় থেকে আসছে, এবং বেশিরভাগ সময় ওই ভটভটি ভ্যানো করে এবং কালো ধোঁয়া দিতে আসে। এই যে এতটা পথ ডিস্টেন্স ট্রাভেল করছে, ওটাকে নিয়ে আসতে হচ্ছে, তার জন্য যে পলিউশন ক্রিয়েটেড হচ্ছে, যে গ্রিন হাউস গ্যাস এমিশন হচ্ছে, সেটা কমে গেছে। তো এইটা একটা এক্সপেরিমেন্ট আমরা করেছি, এবং এখন NKDA থেকে রুলসও হয়ে গেছে যে নতুন যারা হচ্ছে, পুরোনোদের তো অত বলা যায় না, 40% এরিয়া অফ দ্য রুফটপে একটা এরিয়া বড় হলে
তাকে কিন্তু রুফটপ গার্ডেন ফার্মিং করতে হবে, গার্ডেনিং না, ফার্মিং করতে হবে। আচ্ছা, যাতে একটা হলেও টমেটো কিনলে সেই টমেটোটুকু তো আনতে হলো না বাইরে থেকে, হ্যাঁ। এটা চিন্তা করো। আরেকটা আমরা যেটা করেছি যে যত গ্রিন ওয়ার্ড যাচ্ছে, ইকো পার্ক নিজেই একটা বিরাট গ্রিন জায়গা। হ্যাঁ হ্যাঁ, এটাকে বলা হয় কার্বন সিকুয়েস্ট্রিং। মানেটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড তো বেরোবেই, তো সেটা আবার গাছ শোষণ করে নিচ্ছে। সবুজ না রাখলে এটা হবে না। ইকো পার্ক, ইকো আরবান ভিলেজ, অপুর সংসার, প্রফেসর শঙ্কু পার্ক, গুপিবাগা পার্ক, সোনার কেল্লা পার্ক, তারপর হচ্ছে 47টা গ্রিন ভার্জ, এইগুলোকে সব প্রিজার্ভ করা হয়েছে এবং বিভিন্ন গাছ টাছ লাগিয়ে এনজিওদের ব্যবহার করে এখানে সব কার্বন সিঙ্ক করা হয়েছে। এমনকি শুধু তাই নয়, মেট্রোর পিলারের গায়েও ভার্টিক্যাল গার্ডেন করা হয়েছে। এগুলো সবই কিন্তু একে কংক্রিট গরম হয়ে যাচ্ছে, আরো হিট রেডিয়েশন হচ্ছে, তার উপর সবুজ নির্দয় সে কার্বন ডাইঅক্সাইড শোষণ করছে। এইগুলোর জন্যই আমরা নিউ টাউনে একদম হিট আইল্যান্ড করতে দিই। কংক্রিট থাকলে হিট আইল্যান্ড হবে। আপনি ডালহাউসিতে যান, হাওড়ায় যান, নবান্নয় যান, আর তাপ আসবে চতুর্দিকে, কারণ কংক্রিট গরম হয়ে যাচ্ছে, 3টের পর থেকে তাপ দিচ্ছে। কিন্তু যদি সবুজ থাকে এটা হবে না। এটা আমরা খুব করেছি। আরেকটা আমরা করেছি হচ্ছে সলিড ওয়েস্ট নিয়ে। দুটো দারুণ এখানে ইন্টারভেনশন আমরা করেছিলাম। একটা হচ্ছে জিরো ওয়েস্ট শপ, অর্থাৎ জামা কাপড়, জিন্স সবাই যে ফেলে দেয়, বছরে বছরে নতুন কেনে, সেটা আমরা বলছি যে ওটা ফেলে দেবেন না, ওটা ওখানে জমা দিন। ওখানে কি করা হচ্ছে, গ্রামের সেলফ হেল্প গ্রুপের মহিলাদের দিয়ে সেটাকে ইস্ত্রি করিয়ে, কাচিয়ে, সেলাই করার দরকার হলে করে, সুন্দর ভাঁজ করে, প্যাকিং করে, লেবেলিং করে, একদম নামমাত্র মূল্য মানে জাস্ট কাঁচার খরচটাকে তুলে দেওয়া। এখানে জিরো শপে বেশ পপুলার হয়েছে এবং আমরা ওখানে রিসাইক্লিং করছি। লোকে তো গিফট দেয় না, জন্মদিনে একটা গিফট দেয়, তাই সেখানে বোতলের থেকে করে ফ্লাওয়ার ভাস তৈরি করা, বিভিন্ন টাইপের, যেটা নিউ টাউন বাস স্ট্যান্ডের ওখানে রয়েছে, যেটা নিউ টাউন বাস স্ট্যান্ডে, ওইটা আমি দেখতে বলবো, একদিন দর্শকদের দেখাতে বলবো আমি। এবং সেখানেও আমার মনে হয় একটা খুব বড় ইন্টারভেনশন করা হচ্ছে যে ফেলে দেবেন না, পৃথিবীতে সার্কুলার ইকোনমির এখন দরকার। আর দ্বিতীয়ত যেটা আমরা এখানে খুব বড়ভাবে হচ্ছে, সেটা হচ্ছে বায়োমিথেনেশন প্লান্ট। ওই বলাকা হাউসিং আছে ওর পাশেই, অনেকটা দেখতে বাইরে থেকে সবুজ রঙের বাগানের, মানে ট্রেনের যে তেল নিয়ে যায় ওই রকম দেখতে। আচ্ছা, তো ওখানে ফুড ওয়েস্ট নিয়ে গিয়ে ওটাকে পচিয়ে মিথেন তৈরি করে সেটাকে পুড়িয়ে জেনারেটর চালিয়ে লাইটস জ্বালানো হয়, স্ট্রিট লাইটস জ্বালানো হয়। তো সুতরাং যে খাবারটা ফেলে দিচ্ছি সেটা আবার ধাপাতে না নিয়ে গিয়ে ওখানে নিয়ে গিয়ে সম্পূর্ণভাবে ব্যবহার করে নেওয়া হচ্ছে। আর যতটুকু এক্সট্রা পড়ে আছে সেটাকে নিয়ে কম্পোস্ট করা হচ্ছে, সার দেওয়া হচ্ছে, যেটা কৃষকদের কাছে বিক্রি করা হয়। মানে খাবার দিয়ে, পচে যাওয়া খাবার দিয়ে আমরা স্ট্রিট লাইট জ্বালাতে পারি। একদম, ওয়াও। এবং চাষেরও লাভ হচ্ছে। স্যার, একটা আমি শুনেছিলাম, আপনার থেকে শুনেছিলাম, যেটা হচ্ছে ড্রোন দিয়ে আপনারা যে নিউ টাউনে কোথায় ধোঁয়া হচ্ছে কিংবা কোথাও কেউ আগুন জ্বালিয়েছে কিনা সেইটার সার্ভিলেন্স করছেন, তো সেইটার বিষয়ে যদি কিছু বলেন। নিউ টাউনের একটা বড় একটা প্রবলেম সেটা হচ্ছে যে অনেক তো ফাঁকা জায়গা আছে এবং লোকে ওই আবর্জনা ওই কষ্ট করে ঘাটে ফেলা বা কষ্ট করে মল্লার বেড়ি বা ধাপার মাঠে ফেলা, তার চেয়ে কি করছে, বাড়ির পাশে রেখে আগুনে জ্বালিয়ে দিচ্ছে। এটা কেউ রেসিডেন্টরা করছেন না, কিন্তু এটা সাধারণত যারা নিয়ে যায় সলিড ওয়েস্ট তারাই অনেক সময় করছে। এত লোকে বিরক্ত হয়, কারণ অনেক দূর থেকে ধোঁয়া দেখা যাচ্ছে, রাত্রিবেলা আগুন দেখা যাচ্ছে, লোকের শ্বাসকষ্ট হচ্ছে, সেটাই তো। এবং এনজিটি, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, এটাকে নিয়ে তো খুবই কড়া কথা বলেছে যে এটাকে কন্ট্রোল করার জন্য বিশেষ সিসিটিভি লাগানো হয়েছে, যাতে দেখা যায় দূর থেকে, ওয়াচ টাওয়ার করা হয়েছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং, এখানে নিউ টাউনের স্মার্ট সিটিতে 3টে ড্রোন কেনা হয়েছিল। আচ্ছা, এই ড্রোনগুলো নির্দিষ্ট পথে রাস্তা ধরে একটা শিডিউল ধরে ঘুরে বেড়ায় সার্ভেলেন্স করার জন্য, যেন সিসিটিভি আকাশে লাগানো রয়েছে। আচ্ছা, এবং সেখানে কোনো কিছু এরা টের পেলেই ওটা ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল রুমে তার খবর চলে যাচ্ছে। আচ্ছা, এবং সেই খবর থেকে তখন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে, হয় পুলিশ যাচ্ছে বা ফায়ার ব্রিগেড যাচ্ছে বা এনকেডি লোকেরা যাচ্ছে ওটাকে বন্ধ করার জন্য, এবং যদি ধরা যায় দুষ্কৃতীকে। ওয়ান্ডারফুল স্যার, এরকম ব্যবস্থা আমাদের কলকাতাতেও নিতে হবে কিংবা অন্যান্য জায়গাতেও নিতে হবে।
আমাদের বক্তব্য হচ্ছে তাই। আমার যেটা সবচেয়ে প্রিয় কিন্তু খুব ক্ষুদ্র জিনিস, যেটা আমার নিউ টাউনে আমার খুব ভালো লাগে, যেটা আমরা করতে পেরেছিলাম, সেটা হচ্ছে প্রতিটি বাস স্ট্যান্ডে, নিউ টাউনের স্মার্ট বাস স্ট্যান্ড প্রায় 13-14টা আছে, একটা করে কিয়স্ক করে দেওয়া আছে। কিয়স্ক মানে কিছুই না, একটা দোকান টাইপের। এটা নামমাত্র ভাড়ায় বিভিন্ন লোককে আবেদনের ভিত্তিতে দেওয়া হয়েছে। গরিব মানুষ সেখানে বসে চা, সমোসা, পটেটো চিপস, মাউথ ফ্রেশনার সেগুলো দিচ্ছে, তার সংসারটা চলে যাচ্ছে এবং সে নজর রাখছে বাস স্ট্যান্ডটার কেউ ক্ষতি করছে কিনা। অনেকে দুষ্টু ছেলেরা থাকে, পয়সা দিয়ে দাগ দিয়ে দেয়, আজে বাজে পেন্ট করে দেয়, সে চায় ওখানে করবি না, এটা মানে নজরদারিও রইল। আর হচ্ছে যে বাস স্ট্যান্ড থেকেও আমরা কিন্তু একটা কর্মসংস্থান সহজেই কলকাতায় বা শিলিগুড়িতে বা পুরুলিয়াতে করা যায়। বাস স্ট্যান্ডটা তৈরি হচ্ছে, ছোট্ট কিয়স্ক করে দিন, একটি লোকের চাকরি হবে, তার সংসারটা চলে যাবে, এবং ওই রাস্তা দখল করতে হবে না, কারণ এটা প্ল্যান্ড ওয়েতে একটা জায়গায় করা। স্যার আমি এটা দেখেছি কিন্তু এইভাবে কোনোদিন ভাবিনি, এক্স্যাক্টলি এখন ভাবলাম জিনিসটা, তো ভেবেই ভালো লাগছে জিনিসটা। স্যার আরেকটা জিনিস, আপনিও গেছিলেন ইনগ্রেশনে, আমিও গেছিলাম, কয়েকটা এনজিওরা মিলে মিয়াওয়াকি ফরেস্ট কনসেপ্ট করছে স্যার নিউ টাউন। এটাও ভীষণ এক্সাইটিং। আমাদের যে 47টা গ্রিন ভার্জ আছে তার মধ্যে 2-3টে এনজিও নিয়েছেন যে ওখানে আরবান ফরেস্ট করবেন। আরে ফরেস্ট তো সুন্দরবনে হয় আর ডুয়ার্সে হয়, অনেক বড় জায়গা লাগে অনেক কিছু করতে, কিন্তু ছোট 1 একরের জায়গাতেও এই মিয়াওয়াকি ফরেস্ট করেছে। এটা জাপানি একজন সায়েন্টিস্ট এটা আবিষ্কার করেছেন। আর মূল বিষয়টা যেটা তত্ত্বের কথা না গিয়ে, একটা বড় শাল গাছ হতে প্রায় 15 থেকে 20 বছর টাইম লাগে, কিন্তু এরা খুব কম ডিস্টেন্সে বিভিন্ন গাছ লাগিয়ে, গাছের একটা মিশ্রণ আছে, লাগিয়ে দেন যে যাতে খুব তাড়াতাড়ি এটা বাড়ে। কম্পিটিশন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট যাকে বলে, যে পারবে না সে মরে যাবে, এটাই পার্ট অফ দ্য গেম। এবং এই করার ফলে এই মিয়াওয়াকি ফরেস্টের আরো পদ্ধতি আছে, কিন্তু এটা ব্রড পদ্ধতি, যেটা 30 বছরে হতো সেটা 10 বছর 15 বছরে একটা সুন্দর জঙ্গল হয়ে যাবে। ইতিমধ্যে অ্যাকশন এরিয়া 2-তে, যেটা সবচেয়ে আগে তৈরি হয়েছিল, খুব এক্সাইটিং মিয়াওয়াকি ফরেস্ট হয়েছে। এবং আমরা রেকমেন্ড করছি, আমি যে থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে আছি, যে পলিসি অ্যাডভোকেসির সঙ্গে, যেখানেই পারবে ওই ছোট ছোট হেজ বা ছোট ছোট গোলাপ গাছ লাগিয়ে লাভ নেই। যদি মিয়াওয়াকি ফরেস্ট করা যায় তাহলে অনেক অক্সিজেন ওখানে তৈরি হবে। এবং ওখানে যদি বাঁশ গাছ থাকে, বাঁশ গাছ 30% বেশি অক্সিজেন দেয় বাতাসে। তো খুব সায়েন্টিফিক ওয়েতে এখানে মিয়াওয়াকি ফরেস্ট 3টি জায়গায় হয়েছে। ঠিকই বলেছেন, আমার একদম মনে হয় আমরা অন্যান্য জায়গায় করি না কেন, কেন করা যাবে না? না করার কিচ্ছু নেই, টেকনোলজি আছে, জায়গা আছে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, দুর্গাপুর, আসানসোল, যেখানে অত উর্বর নয়, ধানের জমি নেই, সেখানে মিয়াওয়াকি ফরেস্ট করলে আমরা কিন্তু পরিবেশের ভারসাম্য, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, নেট জিরো, অনেক কিছুর দিকে এগোতে পারবো। স্যার যেমন বললেন যে বাঁশ গাছ থেকে 30% মোর অক্সিজেন দেয়, স্যার আরেকটা ইনফরমেশন আমার দর্শকদের দিয়ে রাখি, যে 3খানা গাছ এমন রয়েছে যারা 24 আওয়ার্স অক্সিজেন সাপ্লাই দিতে পারে, যেটা হচ্ছে একটা নিম গাছ, একটা বট গাছ, আর একটা হচ্ছে পাম ট্রি। সো এই 3টে গাছ যদি আমরা লাগাতে পারি নিজের আশপাশে, বাড়ির সামনে হোক, যেখানেই হোক, তাহলে আমার মনে হয় 24 আওয়ার্স আমরা অক্সিজেন পরিবেশকে দিতে পারছি। আরেকটা যেটা আমরা খুব গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল। আপনি এখানে পেট্রোলে গাড়ি চালাচ্ছেন, তো ধোঁয়া বেরোচ্ছে এবং লোকের কষ্ট হচ্ছে, কার্বন এমিশন হচ্ছে। বিভিন্ন জায়গায় ইলেকট্রিক চার্জিং স্টেশন আমরা করে রেখেছি। এই চার্জিং স্টেশন না করলে মানুষ মনে মনে ভরসা পায় না যে আমি যে ইলেকট্রিক ভেহিকেল কিনবো, হঠাৎ যদি পেট্রোল পাম্পের মতো আমার চার্জ ফুরিয়ে যায়, আমি কোথায় যাবো? তো এইটা আমরা করে রেখেছি ইনফ্রাস্ট্রাকচার। কিন্তু মূল কথাটা হচ্ছে চিকেন অ্যান্ড এগ, কোনটা আগে, আগে চার্জার না আগে ইভি গাড়ি? এইটা আমরা এই তর্কের মধ্যে যাইনি। আমরা বলেছি আগে আমরা ইনফ্রাস্ট্রাকচার করে দিই, ও ইলেকট্রিক ভেহিকেল ঠিক আসবে। এবং এসে হচ্ছে স্ন্যাপি যেরকম আছে, অনেক প্রাইভেট লোক কিনছে। আমিও হিট করে থাকতে ইলেকট্রিক নেক্সন, টাটা নেক্সন করে ইভিতে চড়তাম, এবং বহু মানুষ কিনছেন আমি জানি। এবং এই পরিবেশটা আমরা এনেছি। এবং হাই রাইজ বিল্ডিং আবার একটা সমস্যা হচ্ছে, মিলেনিয়াম টাওয়ার্স, ইউনিটেক ইত্যাদি, সেখানে ওনারা যে 14 তলায় থাকে সে তার গাড়িটাকে কি করে চার্জ করবে, তার বাড়ির থেকে তার ঝুলিয়ে আনাটা
খুবই প্রবলেম্যাটিক। তো সেই জন্য ওরা কম্বাইন্ড টাটা পাওয়ারের সঙ্গে কথা বলে লাগাচ্ছে, বিভিন্ন ট্রানজিশন চলছে। এবং পলিউশন আটকানোর জন্য বা মনিটর করার জন্য পলিউশন কন্ট্রোল বোর্ড 3টে বোর্ড লাগিয়েছে। এখানে কন্টিনিউয়াসলি কত পলিউশন আছে সেটা ওরা মনিটর করছে। এছাড়াও স্মার্ট সিটি থেকে কয়েকটা জায়গায় লাগানো। মানুষ হিসেবে আমি প্লাস্টিক ব্যবহার করব না। ফ্যামিলি হিসেবে আমি সব এলইডি লাইটস বাড়িতে লাগাবো। কমিউনিটি হিসেবে আমি গাছ লাগাবো। সিটি হিসেবে আমি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ভালোভাবে রিসাইক্লিং করব। কান্ট্রি হিসেবে, কর্পোরেট হিসেবে আমি কার্বন এমিশন কমাবো। আর স্টেট হিসেবে আমরা বিভিন্ন গুড প্র্যাকটিসেসের দিকে মানুষকে ঠেলবো। এই করলেই আমরা কিন্তু এগিয়ে যাবো। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, মানে যা যা বললেন স্যার সেগুলোকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। মাথায় রেখে কিন্তু আমরা একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে এগোতে পারবো, পলিউশন ফ্রি আমাদের ফিউচারটাকে নিয়ে যেতে পারবো, কারণ আমাদের ফিউচার জেনারেশন আমাদের হাতেই রয়েছে। থ্যাংক ইউ সো মাচ স্যার, আমাদেরকে এত এত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিউ টাউনটাকে এইভাবে সাজিয়ে তুলেছেন আপনি। তবে আমি নিঃসন্দেহে স্টেট গভর্নমেন্টের কাছে এবং ভবনের কাছে আমি ধন্যবাদার্হ যে আমাকে এই কাজ করার সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ।